যখন আপনাদের দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা রয়েছে, এটি জানাজানি হওয়ার পরই বাংলাদেশ সরকার আবার আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে, আবদার করেছে যাতে শেখ হাসিনার মুখ এবারও বন্ধ রাখা হয়। কিন্তু যতটা জানতে পেরেছি, ভারত সরকার একইভাবে রীতিমতো তা প্রত্যাখ্যান করেছে, বলেছে না, যতটুকু জানা গেছে যে এটি শেখ হাসিনার ব্যাপার। পুরো বিষয়টি কি হচ্ছে আপনি যদি একটু পর্যবেক্ষণ তুলে ধরেন এবং বিশ্লেষণ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ভারত ফ্যাসিবাদী রাষ্ট্র নয়। যারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ চালান তারা বিরোধী পক্ষের মুখ বন্ধ করে দিতে চান এবং সাংবাদিকদেরও মুখ বন্ধ করে দিতে চান। ফলে তারা বাংলাদেশের যে পরিস্থিতি, আজকে তো তথ্য মন্ত্রণালয় একটা সরকারি আদেশ জারি করেছে যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা যাবে না, এবং কেউ কেউ প্রকাশ করতেন, সেটা যেন না হয়, তাহলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার ফ্যাসিবাদ সম্পর্কে যতটা ধারণা আছে, আমার অনেক বয়স হয়েছে এবং পড়াশোনাও করেছি, আমার মনে হচ্ছে এটাই এক ধরনের ফ্যাসিবাদ, বা কেউ কেউ বলতে পারেন আধা ফ্যাসিবাদ। এবং দ্বিতীয়ত হচ্ছে, বিরোধী পক্ষ যখন কথা বলবে সেই কণ্ঠরোধ করাটা ফ্যাসিবাদী রাষ্ট্রেরই দক্ষ। ভারতের কোনোটাই নয়। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সাংবাদিকদের স্বাধীনতা আছে, সাংবাদিকতার মানদণ্ড নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আজকেই ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাপ্তাহিক ব্রিফিং ছিল, সেই ব্রিফিং এ ভারতীয় সাংবাদিকরাই বাংলাদেশের হয়েই প্রশ্ন করছে যে তারা এরকম চাইছেন, এ ব্যাপারে আপনার মত কি, আপনাদের মত কি। তার উত্তরে তারা বলেছেন শেখ হাসিনা যে প্রোগ্রাম গতকালের আগামীকাল যেটা করতে চলেছেন, সেটা একটা বেসরকারি সাংবাদিক সংস্থার উদ্যোগে, এর পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে, হ্যাঁ, এটাও তার সঙ্গে যুক্ত করেছেন, তাতে শেখ হাসিনা অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেই সব মতের সঙ্গে ভারত সরকার সহমত হবেন না। কিন্তু ভারতীয় যেটা হচ্ছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, মানে ভারতীয় সাংবাদিক নয়, যারা বিদেশের গণমাধ্যমে কাজ করেন, তাদের এটা হচ্ছে সাংবাদিকদের প্রতিষ্ঠান, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া। তো তাদেরকে কি করে সরকার বারণ করবেন যে আপনারা এই প্রোগ্রাম করতে পারবেন না? এটা তো বাংলাদেশও নয়, ফ্যাসিস্ট রাষ্ট্র নয়, তাই না? তো ফলে তাদের বক্তব্য সাংবাদিকদের মুখ আমরা বন্ধ করবো কি করে। এটা ঘটনাটা হচ্ছে, সাংবাদিক এবং শেখ হাসিনা এখানে রয়েছেন, তিনি আমাদের অতিথি, তার প্রাণ সংশয় ছিল বলে তিনি এখানে আছেন। ফলে তিনি তো এখানে বন্দিও নন, তিনি তো কারাগারে বন্দী নন। এই যে বারে বার বাংলাদেশ থেকে প্রশ্ন করা হয় যে তিনি গৃহবন্দী, এরকম একজন গৃহবন্দী তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, লাগাতার ইন্টারভিউ দিচ্ছেন, কেমন ধরনের গৃহবন্দী? দয়া করে এরকম গৃহবন্দী যদি বাংলাদেশে শেখ হাসিনাকে করেন, তাহলে মহানন্দে তিনি যাবেন, মহানন্দে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এগুলো বলার কারণটাই হচ্ছে তারা ভয় পান। শেখ হাসিনা তার নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটাতে ভয় পান, কারণ তারা জানেন ওইটা বাংলাদেশের অধিকাংশ মানুষ ওই আদর্শে অনুপ্রাণিত হতে পারে। যখন সাময়িকভাবে তাদের কণ্ঠরোধ করা যেতে পারে। বঙ্গবন্ধু হত্যার পর 75 থেকে তো 91 সাল, আমি ধরছি খালেদা জিয়াও ফিরে এসছেন ক্ষমতায়, সেই সালটাকেও ধরছি, 75 থেকে 91 পর্যন্ত মুখ বন্ধ করে রাখা ছিল। তাই তাদের কি বাংলাদেশে গণতন্ত্র আসেনি? এসছে, সেই গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতি অনেক আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তাতে তো তারা আগের সরকার যারা মুখ বন্ধ করতে পেরেছিল এবং কারাবন্দী করারও হুমকি দিয়েছিল, কারাবন্দী করেও ছিল, তাতে কি তারা কি চিরস্থায়ী হয়ে থাকতে পেরেছে? নাকি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসছে? নাকি শেখ হাসিনাই 15-16 বছর তিনি শাসন ক্ষমতা চালাতে পারলেন? ফলে এইটা যারা করেন তারা বুঝতে পারছেন না যে তাদের কিন্তু দিন ঘনিয়ে আসছে, এবং সেটা তারা যখন বুঝতে পারেন না দিন ঘনিয়ে আসছে, তখন এই ধরনের ভুল ভ্রান্তি নানা কিছু করে। ভুল ভ্রান্তি হচ্ছে, ভাবলেন যে ভয় দেখিয়ে, কিসের ভয় দেখাবেন? আজকে সামাজিক মাধ্যমে সব খোলা আছে, কালকে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যেটা ইউটিউব, যেটা ফেসবুক, বা তাদের যে ওয়েবসাইট, সেটাকে তো আপনার বন্ধ করার কোনো ক্ষমতা নেই। সারা বিশ্ব জুড়ে প্রথম দিন যখন শেখ হাসিনা অডিও ভাষণ দিয়েছিলেন, সেদিন 12 কোটি মানুষ শুনেছিল সেই ভাষণ, 12 কোটি, এটা রেকর্ড।
আগামীকাল আমার ধারণা সেই সংখ্যাটা আরো ছাড়িয়ে যেতে পারে। এখন ফলে আমি বলছি সর্বশেষ পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতি হচ্ছে যে কালকের অনুষ্ঠানটা যেরকম হওয়ার কথা ছিল সেরকমই আছে। হ্যাঁ, ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বাধা দেওয়া হয়, এবং এই কারণেই নয় যে শেখ হাসিনাকে পছন্দ করেন, এই কারণেই বাধা দেননি। এটা ভারতে মনে করেন যে তাদের সাংবাদিক স্বাধীনতার রক্ষার জন্য এটা বাধা দিলে ভারতের হিতে বিপরীত হতে পারে। গোটা আন্তর্জাতিক দুনিয়াতে প্রচার হবে যে ভারত সাংবাদিকদের কণ্ঠ রোধ করছে। আজকে যেটা বাংলাদেশ সম্পর্কে সকলেই জানে যে ওখানে সাংবাদিক স্বাধীনতা বলে কিছু নেই। বলুন টপিক তো স্যার। এই জায়গাটিতে আপনি মাঝখানে যে বললেন যে এটা বাংলাদেশ সরকারের যারা এটি করছে বাধা দিতে চায় বা ভারত সরকারকে অনুরোধ করেছে, এটা হয়তো তারা কোনো ভয় থেকে। তো বাংলাদেশ সরকারের কি ভয়? শেখ হাসিনা তো দেশেও নেই, তারা তো আবার দুদিন পর পরই বলছেন, আজকেও উপদেষ্টা একজন তাদের তথ্য উপদেষ্টা বললেন যে তাকে তো শেখ হাসিনাকে ধরে বেঁধে নিয়ে যেতে চায় দেশে। তাইলে যেই মানুষকে তারা ধরে বেঁধে নিয়ে যেতে চায় তার কথায় তিনি একটু কথা বলবেন মিডিয়ার সঙ্গে, এতে এত ভয় কেন? এই ভয়টা কিসের? আপনার কি মনে হয় কেন ভয় এই সরকারের? ভয় হচ্ছে এই কারণে যে আগামীকালের অনুষ্ঠানটা রয়েছে যে শেখ হাসিনার গৃহে প্রত্যাবর্তন, ইংরেজিতে বলা হয়েছে হোম কামিং অফ শেখ হাসিনা। এখন হোম কামিং এর অর্থ হচ্ছে যে এটা ঘটনা যে বা যত যাই তাই করুন, কেউ তো একজন বলেছিলেন না, কোন একজন উপদেষ্টা, যে আওয়ামী লীগ ইররেলিভেন্ট, বাংলাদেশে আর কোনো তার অস্তিত্ব বলে কিছু নেই। তো অস্তিত্ব নেই, ইররেলিভেন্ট, তাকে নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? সেটাই তো প্রশ্ন। প্রশ্নটা সঠিক প্রশ্ন। আবার আমার মতে ভয়ের কারণ হচ্ছে যে তারা জানেন আওয়ামী লীগ যদি কোনো কারণে একবার মাটি ফিরতে পারে, তাদের মাটি কামড়ে ধরতে পারে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব তারা কিন্তু যে কোনো মুহূর্তে এই ধরনের, প্রথমত সব থেকে আগে বড় যেটা যদি বলেন রাজনৈতিক ক্যাজুয়ালিটি, সেটা হবে জামায়াতে ইসলামী। তাদের আবার গর্তে ঢুকে যেতে হবে। এখন জামায়াতে ইসলামীর একটা প্রভাব আছে এই সরকারের ওপরে, মুখে যতই বিরোধিতা করুক। ফলে তাদেরও আশঙ্কা যে শেখ হাসিনা থাকাকালীন তারা কিছু করে উঠতে পারেননি, এবং বাইরে থেকে কনস্পিরেসি করে একটা বিপ্লবের নাম করে সে করানো হয়েছিল, সেটা ঠিক আজকে তো সবাই জেনে গেছেন সারা পৃথিবী জুড়ে, এবং পশ্চিমা গণমাধ্যমও এখন বুঝতে পারছেন যেগুলোর একটা ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তা আমি বলছি না, অভিযোগ ছিল, অন্যায় ছিল, বঞ্চনা ছিল, সেগুলো সে ছিলই। কিন্তু সেটাকে ব্যবহার করে যারা ব্যবহার করলেন, সেই শক্তিটা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ফলে মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শে তারা ভয় পান। সেই আদর্শটা হলো একটা ইনক্লুসিভ বাংলাদেশ, স্টেবল বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, যেটা বিশ্বের অনেকের কাছেই বাঙালি হিসেবে বাঙালি অহংকার করত, যে এই অল্প সময়ের মধ্যে যেভাবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। আর আজকে কি বাংলাদেশের অর্থনীতি, এটা তো আমার কোনো ভাষণ দেওয়ার প্রয়োজন নেই, এটা তো বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে, তাই না? বলুন। এই জায়গাটিতে আমি একটু, যেহেতু আপনাকে পেয়েছি, আরেকটু আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে এই আপনাদের অর্থাৎ ভারতীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, হাই কমিশনার ত্রিবেদী, তিনি এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যখন বৈঠক করলেন, আবার ত্রিবেদী দিল্লি ফিরে এখানকার আপনাদের সরকারের সঙ্গে বৈঠক করলেন, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন, এরপরেই বাংলাদেশের বিএনপি সরকার যেন আরো একটু বেশি তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে মনে হয়। এই যে এই ত্রিবেদীর যে দৌড়ঝাঁপ ঢাকা, দিল্লি এবং এই মার্কিন রাষ্ট্রদূতের ট্রাম্পের বিশেষ দূতের দৌড়ঝাঁপ, এইটার পরে কি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে নতুন কোনো মাত্রা কিছু যোগ হয়েছে কিনা? আপনার কাছে ভিতরের সর্বশেষ কিছু আছে কিনা? ভেতরের বলতে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমত এটা একটা অনেকটা অনুমান ভিত্তিক। প্রথমত, কারণ প্রথম কথা হচ্ছে দীনেশ ত্রিবেদী শারজাই গোরের সঙ্গে বৈঠক করেছেন, এটা সত্য। দীনেশ ত্রিবেদী আওয়ামী লীগের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটাও সত্য। এই দীনেশ ত্রিবেদী, সরি আমি বলছি শারজাই গোর, ঢাকাতে বৈঠক করেছেন, সেটাও সত্য, সেটাও কনফার্ম। এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গেও তিনি কথা বলেছেন শারজাই গোর। ভারতে থেকে যখন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসেন, তার আগেও দীনেশ ত্রিবেদী শারজাই গোরের সঙ্গে বৈঠক করেছিলেন। ফলে ভারত যুক্তরাষ্ট্রের একটা কোথাও একটা কোনো অভিন্নতা চোখে পড়ছে এক। তবে যেটা রটেছে বাংলাদেশে সেটা সঠিক নয়। সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী সেদিন তিনি দিল্লি আসেনি,
সম্পূর্ণ ব্যক্তিগতের কাছে তিনি কলকাতা গিয়েছিলেন। এবং আমি এটা অন্য জায়গায় বলেছি যে বা যারা বলছেন, আমারও প্রথমে সন্দেহ ছিল যে তিনি বোধহয় দিল্লি আসবেন। তার প্লেনে ওঠা থেকেই সকলের ধারণা হয়েছে তিনি দিল্লি যাবেন। তিনি আসলে কলকাতা গেছেন, কলকাতায় তার ব্যক্তিগত কোনো কারণে। আবার তিনি দেখেছেন তো, তিনি ফিরে এসেছিলেন, ঢাকাতে ফিরে এসেছেন, ফিরে এসে আবার গতকাল হুমায়ুন কবিরের সাথে বৈঠকও করেছেন না, উপদেষ্টা তার সঙ্গে। তিনি তাকে কখনো এইসব বলেছিলেন শেখ হাসিনা যেন কোনো ভাষণ নেই। শেখ হাসিনা কি ভাষণ দেবে, সেই স্ক্রিপ্টটা কি বাংলাদেশ সরকার ঠিক করে দেবে, সেই অনুযায়ী ভাষণ দেবে? এটা কি রাষ্ট্রপতির ভাষণ নাকি? শেখ হাসিনা কি রাষ্ট্রপতি নাকি? তাকে রাষ্ট্রপতি বানিয়ে তারপরে আপনারা ভাষণ লিখে দেবেন, তিনি সেটাই করবেন। রাষ্ট্রপতি যতক্ষণ নন ততক্ষণ তো তার নিজের ভাষণ করবে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা তথ্য, এটা আমার জানা নেই, এটা হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে, দেখা হয়েছে, এটা আমার জানা নেই, ফলে এটা আমি কোনো নিশ্চিত করতে পারবো না। আমি অসত্য কথা বলে তো কোনো লাভ নেই, কারণ জোর করে আমি এরকম কোনো কথা বলছি না, আমি জানি না। সেটা যেটা জানি না সেটা সঠিক। কেউ একজন আপনাদের কোন সাবেক আওয়ামী লীগ, তিনি সাবেকই আওয়ামী লীগ নেতা হবেন, তিনি নাম মনে পড়ছে না এখন, তিনি বিদেশেই থাকেন, তিনি আবার আমার নাম করে আবার অনেক কিছু বলে দিয়েছে যে আমি নাকি কি অনেক রকম রটাই, অনেক অসত্য কথা নাকি রটাই, এসব আর কি বলেছে। তিনি এক দাবি করেন তিনি আওয়ামী লীগের লোক, কিন্তু শেখ হাসিনা জানেন না যে তিনি আওয়ামী লীগের লোক কিনা, তিনি কাদের লোক। তিনি আবার এটাও চ্যালেঞ্জ করেছেন যে ওই গৌতম রায়ডি যে বলেছে ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাবে আওয়ামী লীগের, এখন সে ক্ষমতা নেই। ওনার সঙ্গে তৃণমূল স্তরের আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। উনি জানেন না, আমি প্রতিদিনে অন্তত শয়ে শয়ে টেলিফোন পাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, খালি বলছেন ডেট আর সময়টা দিন। সেদিন ওই ভদ্রলোক যেন দেখেন কত লোক হাজির হয়েছে, তাকেও আমন্ত্রণ জানানো থাকবে। আমি দরকার হলে শেখ হাসিনাকে বলবো যে ওনাকেও বলুন সেদিন আসতে দেখতে, তাহলে ওর চোখের ভুলটা কাটবে আর কি। যাই হোক, সেটা তাকে গুরুত্ব দিতে চাই না খুব একটা কিছু। কিন্তু দ্বিতীয় কথা যেটা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যেটা ভয়টা হচ্ছে শেখ হাসিনার ফিরে যাওয়ার ঘোষণাটা, এটাই ভয়ের কারণ। কারণ তিনি যে ঘোষণা দিয়েছেন গোটাটা নাটক নয়।